প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটার জন্য তোমরা অনেকে আমাকে বলেছো যে স্যার কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমরা কোন কোন অধ্যায়গুলো পড়বো এবং কোন কোন ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা সবচেয়ে বেশি পড়াশোনা করব বা যেগুলো আমরা একটু সাজেশন দেবো একটা ক্লাস দেওয়ার জন্য। মূলত তাদের জন্য আজকের এই ক্লাসটা। এবং এই ক্লাসটাতে আমি একটু অন্যভাবে ক্লাসটাকে বলবো, সিকোয়েন্সলি আমি না গিয়ে, বিশেষ করে যারা এই সময় এসে দেখতেছো তার আসলে প্রিপারেশনটা 100% নেওয়া সম্ভব হচ্ছে না, ফুল সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, তার অ্যাকচুয়ালি কোন 2টা বা 3টে অধ্যায়কে একটু ফোকাস করবে। তাহলে তোমার এই অল্প যে সময় আছে, 2 মাসের যে কম সময় আছে, সেই সময়টার মধ্যে তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টাকে তোমরা সমাধান করতে পারবে। তাহলে এই ক্লাস আমি আজকে শুধুমাত্র তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন অধ্যায়টা তোমরা দ্রুত শেষ করবে, কোন কোন অধ্যায়টাকে আগে শেষ করবে এবং কী কী টপিকসগুলো পড়বে, শুধু সেগুলো নিয়ে কথা বলবো। এবং এই ক্লাসটা যদি তোমরা মনে করো যে স্যার এই ক্লাসটা ঠিক আছে বা এই ক্লাস আপনি যেভাবে বলছেন এইভাবে আমাদের যদি সেকেন্ড পেপারটা দরকার পড়ে, তাহলে তোমরা আমাকে জানাবে, আমি সেকেন্ড পেপারটা ঠিক এভাবে তোমাদেরকে সাজিয়ে দিব। এবং এই জন্য আমি একটু টপিকসগুলোকে একটু সাজিয়ে নিলাম বোর্ডের এই পাশে, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। যারা একেবারে এখনও মনে চিন্তা করতেছে স্যার আমার এখনও প্রিপারেশনটা মনে হচ্ছে না ওইভাবে, 50% 60% মতো প্রিপারেশন হচ্ছে, 100% বা 80% প্রিপারেশন হচ্ছে না, তারা একটু ভালো করে খেয়াল করবে, তারা একটু ভালো করে দেখবে কোন কোন অধ্যায়গুলোর কথা আমি বেশি বলতেছি। তারা সিকোয়েন্সলি গুণগত রসায়ন থেকে আসবে না। এই ধরনের স্টুডেন্টগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা কোন অধ্যায়টাকে আগে পড়বে, তোমরা প্রথমে একবার একটা কমন প্রশ্ন পড়ে ফেলো, কর্মমুখী রসায়ন অধ্যায়টা তোমরা আগে শেষ করে ফেলো। কারণ এখান থেকে যেহেতু প্রশ্নটা আসবে, তার মানে তুমি 100% শিওর থাকো এই অধ্যায় থেকে আমি এই প্রশ্নটা আনসার করবই, যেহেতু আমি এখন সবগুলো অধ্যায় শেষ করতে পারবো না। তাহলে এদের জন্য আমার প্রথম কথা হচ্ছে তুমি আগে কর্মমুখী রসায়ন এই অধ্যায়টাকে তুমি আগে ফোকাস করো, অর্থাৎ এটাকে তুমি আগে শেষ করো। তাহলে তোমার প্রথম যে তুমি অধ্যায়টা শেষ করবে সেটা হচ্ছে তুমি কর্মমুখী রসায়ন। কারণ এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবে। তাহলে এখান থেকে তুমি কী কী টপিকসগুলো পড়বে, এখান থেকে তুমি পড়বে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ যেগুলো আছে এবং এদের খাদ্য সংরক্ষণের কৌশল, এটা একটু বর্ণনা টাইপ তুমি পড়ে ফেলবে। এবং যেখান থেকে তোমরা প্রশ্ন আসে আমাদের ভিনেগার প্রস্তুতি, এবং ভিনেগার প্রস্তুতিটা পড়তে হবে যে ভিনেগার প্রাকৃতিক উৎস থেকে কীভাবে আমরা ভিনেগারটা প্রস্তুত করতে পারি, এবং ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল এবং হচ্ছে তার গুরুত্ব। তার মানে হচ্ছে কর্মমুখী রসায়ন থেকে এই 4টা টপিক যদি তোমরা ঠিকভাবে পড়তে পারো, অনুমোদিত প্রিজারভেটিভের খাদ্য সংরক্ষণের কৌশল, মল ভিনেগার প্রস্তুতি প্রাকৃতিক উৎস থেকে মল ভিনেগার প্রস্তুতি, আর খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ক্রিয়া কৌশলটা কী এবং খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব কী, এই টপিকসগুলো যদি ভালো করে পড়ে ফেলতে পারে, এবং আমি তোমাদের যে প্রশ্নটা সাজিয়ে দিলাম মূলত সেই প্রশ্নটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা ফার্স্ট পেপারে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবং এখানে প্রশ্নটা তোমাদেরকে বলছিলাম যে প্রশ্নটা তোমাদের এখানে একটা চিত্র দিয়ে দিতে পারে, চিত্র দিয়ে এখানে একটা প্রাকৃতিক উৎস দিতে পারে, একটা প্রাকৃতিক উৎস কোনো একটা সাইন, সেটা হতে পারে আখের রস অথবা খেজুর রস, যে কোনো একটা সিম্বল দিতে পারে। আর এখানে দিতে পারে আমাদের ভিনেগার CH3COO দিয়ে দিতে পারে 6 থেকে 10%, অর্থাৎ একটা দিতে পারে A দ্রবণ আর একটা দিতে পারে B দ্রবণ। তো A দ্রবণ থেকে B দ্রবণে প্রস্তুত করা সম্ভব কিনা। এবং ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে অনেক সময় যে 3টে যে বিক্রিয়াটা আমি পড়াইছিলাম তোমাদের, যে প্রাকৃতিক সত্তাতে সুক্রোজ থেকে প্রথমে যে আমরা কি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, এটাতে পড়ালে এই বিক্রিয়াগুলো দিয়েও, অর্থাৎ ইনকমপ্লিট বিক্রিয়াগুলো দিয়েও তোমাদের কিন্তু এখানে সৃজনশীল প্রশ্নটা হতে পারে। তার মানে হচ্ছে কর্মমুখী রসায়ন থেকে আমি যে 4টা পয়েন্টের কথা তোমাদেরকে বললাম, অনুমোদিত প্রিজারভেটিভস খাদ্য সংরক্ষণের কৌশল, ভিনেগার প্রস্তুতি, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ক্রিয়া কৌশল এবং হচ্ছে গুরুত্ব, এই অধ্যায়টা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং এখান থেকে আমি তোমাদেরকে বলতে পারি একটা প্রশ্ন তোমরা অনায়াসে আনসার করতে পারবে। ঠিক আছে, তাহলে একটা অধ্যায় পড়লে আমি একটা কনফার্ম প্রশ্ন পেয়ে গেলাম, তাহলে আমাদের এই অংশটা শেষ। এরপরে তোমরা যেটা শুরু করবা, এই অধ্যায়টা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, 4র্থ অধ্যায়। তাহলে কর্মমুখী রসায়নটা শেষ করার পরে তোমরা চলে যাবা রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টাতে। এখন দেখো এই রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা মিনিমাম 2টা, মিনিমাম এখান থেকে আমাদের 2টা প্রশ্ন থাকবে। এবং সেই 2টা প্রশ্নের মধ্যে লাসা তেলের নীতির উপর, অর্থাৎ সাম্যবস্থার পর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব আমাদেরকে পড়তে হবে। কেপিকেসি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আছে, কেপিকেসি থেকে আমাদেরকে প্রশ্ন আনসার করতে হবে। তাহলে একটা প্রশ্ন আমাদের কেপিকেসি রিলেটেড থাকবে। এবং এখান থেকে আমাদের কিছু 5টা যে বিক্রিয়া ছিল, হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড নাম্বার 1, নাম্বার 2 PCl5 বিয়োজিত হয়ে PCl3 প্লাস Cl2,
নাম্বার 3 N2O4 বিয়োজিত হয়ে 2NO2। নাম্বার 4 N2, এটা আমরা একটু পরে দেই, এমন উৎপাদন দেখায় নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া। এবং 5 নম্বর যে বিক্রিয়াটা আমাদের ছিল N2O5 বিয়োজিত হয়ে NO2 প্লাস হচ্ছে O2, ব্যালেন্স করলে আমাদের এখানে আসবে 2। অর্থাৎ এই যে 5টা ব্যাগমান, এই বিক্রিয়াটা বিপরীত বিক্রিয়া তোমরা পড়ছো, অর্থাৎ হাইড্রোজেন হাইড্রাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইন বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস তৈরি করে। তাহলে এখন যদি তোমরা খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা কিন্তু টোটালি কয়টা প্রশ্নের কথা বলতেছি? 6টা প্রশ্ন। যদি এই দুইটাকে আমি 2টা প্রশ্ন চিন্তা করি, তাহলে এখানে কিন্তু এই প্রশ্নগুলো পড়লে কেপিকেসি, এবং কেপিকেসি থেকে তোমরা 2 ধরনের প্রশ্ন প্রিপারেশন রাখবে। এক ধরনের প্রশ্ন হচ্ছে কেপিকেসি মান না দিয়ে বলবে যে রাশিমালা প্রতিপাদন করা, অর্থাৎ রাশিমালা, আর একটা হচ্ছে গাণিতিক সমস্যা, অর্থাৎ বিয়োজন মাত্রা, চাপ, ঘনমাত্রা দিয়ে তোমাদেরকে বলবে কেপি এবং কেসির মান নির্ণয় করা। ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন আমি বলে ফেললাম, আরেকটা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। আর রাসায়নিক পরিবর্তনের আরেকটা আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পিএইচ এবং বাফার দ্রবণ প্রস্তুতি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। পিএইচে যতগুলো ম্যাথ আছে অবশ্যই এগুলো করতে হবে। বাফার দ্রবণের প্রস্তুতি এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের ক্ষেত্রে আমরা 2 ধরনের বাফার দ্রবণ পড়বো, তবে 95% ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা একটা দুর্বল অ্যাসিড এবং সাথে তার লবণ, অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণে আমরা একটু বেশি স্টাডি করব। এক্ষেত্রে আমি তোমাদেরকে 3 টাইপটা একটু দেখি বলবো। একটা হচ্ছে সরাসরি অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আসতে পারে, একটা হচ্ছে ফর্মিক অ্যাসিড এবং সাথে হচ্ছে ফর্মিক অ্যাসিডের লবণ, এবং একটা হচ্ছে প্রতীকী এইচে, আরটা থাকতে পারে NaA। অর্থাৎ এখানে এটা অ্যাকচুয়ালি পাত্রের মধ্যে একটাতে থাকবে অ্যাসিড, আরটাতে থাকবে প্রতীকী অ্যাসিড, আরটাতে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। যে বাফার দ্রবণের প্রস্তুতিটা আমি ক্লাসে দেখালাম, তাহলে এখানে বিক্রিয়া করলে এইচ এর সাথে, অর্থাৎ অ্যাসিডের প্রতীকী অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে NaA প্লাস H2O। তাহলে এই দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের লবণ থেকে আমরা অম্লীয় বাফার দ্রবণটা পেয়ে যাব। ঠিক আছে, এবং বাফার দ্রবণের ম্যাথ তো করবে, পিএইচ এর ম্যাথ তো করে লাগবে। পিএইচ এর ম্যাথের সাথে সাথে বাফার দ্রবণের পিএইচ এর ম্যাথের সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। অর্থাৎ এই দ্রবণে সামান্য পরিমাণে, এই কথাটা যদি বলে দেওয়া থাকে, সামান্য পরিমাণ অ্যাসিড সামান্য পরিমাণ খাদ্য করলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে কিনা, এই টার্মগুলো যদি আসে তাহলে বুঝতে হবে এটা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ঠিক আছে, তাহলে স্যার যে 2টা অধ্যায় বললাম, একটা হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন থেকে একটা প্রশ্ন, 2 নম্বরটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন থেকে 2টা প্রশ্ন। তাহলে মোট কয়টা প্রশ্ন হলো? 3টা প্রশ্ন। এই একবারে যারা এখনো বই খুলোনি, এখনো টেস্ট পেপার কিনোনি, এখনো পড়াশোনা শুরু করোনি, তারা যদি এখনো থেকে এই ক্লাসটা দেখার পর থেকে যদি শুরু করো, অ্যাটলিস্ট এই 2টা অধ্যায় যদি তুমি পড়ো, অ্যাটলিস্ট আমি তোমাকে এতটুকু বলতে পারি যে তুমি কেমিস্ট্রিতে ফেল করবা না। ঠিক আছে, তো ফেল করার আসলে কোনো সুযোগ নেই যদি তুমি অধ্যায়গুলো বুঝতে পারো কোন 2টা অধ্যায় আমাকে আগে শেষ করতে হবে। মূলে পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এটা আমি পড়তে অনেকের ক্ষেত্রে না বলি, যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে না বলি, কারণ এখানে অনেকগুলো বেসিক কেমিস্ট্রি তোমার মাথা রাখতে হবে। এটা যেহেতু অনেকে রাখতে পারে না, বর্ণনা প্রশ্ন অনেকে যেহেতু রাখতে পারে না, এর জন্য দুর্বল স্টুডেন্টের ক্ষেত্রে আমি এই অধ্যায়টাকে স্কিপ করতে বলি। বাট এই 2টা অধ্যায় পড়তে গেলে তোমার বেশি সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এরপরে আসো বাকি যে 2টা অধ্যায় আছে, সে 2টা অধ্যায় নিয়ে একটু কথা বলি। 3 নম্বর অধ্যায়টা শুরু করার পর তোমরা 2 নম্বর অধ্যায়, যেটা আমাদের হচ্ছে গুণগত রসায়ন, সে অধ্যায়টা পড়বে। গুণগত রসায়ন থেকে আমরা প্রত্যেকবারে 2টা প্রশ্ন পাই। তাহলে একটু দেখো টপিকগুলো কি কি। কোয়ান্টাম সংখ্যা মাস পড়তে হবে, এবং এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তর নিয়ে পড়তে হবে। তার মানে এখন আমি যে অধ্যায়টা নিয়ে কথা বলতেছি, গুণগত রসায়ন, গুণগত রসায়নে, তাহলে এই গুণগত রসায়নে প্রথম তোমরা কমপ্লিট করবা কোয়ান্টাম সংখ্যা, তৃতীয় এবং চতুর্থ এই 2টা শক্তি স্তর শেষ করবে। এরপর তোমরা চলে যাবে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত 3টি নীতি, আব্বাও নীতি, উন্ডের নীতি, আর একটা হচ্ছে পাওলি বা পলির বর্জন নীতি, এই 2টা শেষ করবে। এরপর তোমরা চলে যাবে 3 নম্বরে বর্ণালী সম্বন্ধে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল, সেগুলো আমরা সলভ করবো, এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর মধ্যে বিশেষ করে এমসিকিউতে এগুলো লাগবে। নিউ ইকুয়াল টু হচ্ছে C/λ,
নিউ বার ইকুয়াল টু অর্থাৎ তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 1/λ, তারপর হচ্ছে ডেল ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। এই ধরনের গাণিতিক কিছু সমস্যা নিয়ে বর্ণালী রিলেটেড কিছু ম্যাথ আছে এবং তোমাদের বইতে 2.14 থেকে 2.27 এই ম্যাথগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে সিকিউ এবং এমসিকিউ দুইটাই তোমাদের জন্য কভার হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসেন যেখান থেকে অ্যাকচুয়ালি মূলত সৃজনশীল প্রশ্নটা আমাদের শুরু হয়, সেটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, যেখান থেকে আমরা ধাপান্তরের অঙ্কটা আমি বলছিলাম তোমাদের, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী এবং তার কিছু গাণিতিক সমস্যা। এবং তোমাদের বইতে 2.33 থেকে 2.35 রুমও পর্যন্ত এই ম্যাথগুলো যদি কেউ ঠিকঠাকভাবে করতে পারো, আসলে এখান থেকে আর অন্য কোনো ম্যাথ আসার কোনো সুযোগ নেই। ঘুরে ফিরে এই ম্যাথগুলো আসে, শুধু মানগুলো একটু চেঞ্জ করে দিয়ে দেওয়া হয়। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে ধাপান্তরে যে ম্যাথগুলো আছে, নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এবং ইলেকট্রনগুলো দাপান্তর হয়ে একটা শক্তি স্তর থেকে পাবে, এই ধরনের লেখা হচ্ছে। এই ধরনের উদ্দীপক তোমরা অনেকবার দেখছো, এই ধরনের হতে পারে, অথবা এরকম বিভিন্ন দিয়ে 1 2 3 4 যে ইলেকট্রনের এভাবে দাপান্তরগুলো দেখাতে পারে, ঠিক আছে। তাহলে স্যার দেখো এই দুই ধরনের উদ্দীপকগুলো একটু খেয়াল করবে। এরকম নিউক্লিয়াস এভাবে বৃত্তাকার কক্ষপথ দেখাতে পারে, অথবা এভাবে শক্তি স্তর দিয়ে ডায়াগ্রাম আকারে আমাদের দিতে পারে, ওকে। এরপর চলে যাবে দ্রাব্যতা, আয়নিক গুণফল কেআইপি, দ্রাব্যতা গুণফল কেএসপি। এখান থেকে তোমরা অলরেডি জানো কি ধরনের প্রশ্ন অদক্ষেপ পড়বে কি পড়বে না, অর্থাৎ যেটাকে আমি বলছিলাম দ্রাব্যতা নীতি, এবং সেই সাথে তার যে গাণিতিক সমস্যাগুলো আছে 2.36 থেকে 2.54 এর চ পর্যন্ত এই ম্যাথগুলো করবে। এবং ক্লাসে যে ম্যাথগুলো সবচেয়ে বেশিবার আসা ম্যাথগুলো আমি দাগাই দিয়েছিলাম, এই ম্যাথগুলো একটু বেশি বেশি করে পড়বে, তাহলে তোমরা দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথটা আছে সেগুলো করতে পারবে। এবং তোমরা জানো যে এখান থেকে যে প্রশ্নের যে প্যাটার্নটা থাকে, মূলত এখানে প্রশ্নের প্যাটার্নে আমাদের পাত্র দিয়ে দেওয়া থাকে। সবার 3টা পাত্র দিয়ে দেওয়া থাকে, এ বি সি। এখানে দেওয়া থাকে বলতেছে 2টা দ্রব সি পাত্রে কোনো অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অথবা সি 3 নম্বর পাত্রটা না দিয়ে তোমাদের বলতে পারে এ এবং বি এই 2টা দ্রবণকে যোগ করার পরে কোনো অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ প্রশ্নে যার কেএপির মান দেওয়া থাকবে তার আলোকে তোমরা এখান থেকে কেএসপিটা দেওয়া থাকবে, তার আলোকে তোমরা কেআইপিটা বের করবে, বের করে কেএপির সাথে কেএসপিটাকে তুলনা করে দ্রাব্যতা যে নীতি আছে সেই নীতির আলোকে তোমরা ব্যাখ্যা করতে পারবে এখানে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না, ঠিক আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা স্টুডেন্ট প্রায় স্যার আয়ন শনাক্তকরণ তো আমরা প্র্যাকটিক্যালে পড়লাম, এটা থিওরিতে আসবে কিনা। হ্যাঁ, ম্যাক্সিমাম এখন প্রশ্নগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল আসলে থিওরি এগুলো আসলে আলাদা বলে কোনো কিছু নেই। তোমার সিলেবাসে যদি থাকে সেখান থেকে প্রশ্ন সম্ভাবনা আছে, এবং এখান থেকে তোমাদের শর্ট সিলেবাসে মাত্র আমি যেটা দেখলাম যে বেশি অলরেডি অনেকগুলো কমিয়ে দেওয়া হয়েছিল, এবং ক্যাটার এবং অ্যানায়ন মাত্র 7টা আমি ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে দেখছিলাম। বিভিন্ন আয়নগুলোর মধ্যে ক্যাটায়নের মধ্যে আছে কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, সোডিয়াম প্লাস, অ্যামোনিয়াম আয়ন। এবং এই যে কপার 2+, এই ক্যাটায়নটাকে শনাক্ত করতে আমরা পটাশিয়াম ফেরোসাইনাইড ব্যবহার করি, লালচে বাদামি পদক্ষেপ দেয়। অ্যালুমিনিয়াম 3+ যে আয়ন আছে এটাকে শনাক্ত করতে আমরা ব্যবহার করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তখন এখানে যে অ্যামোনিয়াম যে হাইড্রোক্সাইড আছে সেটা অ্যালুমিনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভাসমান সাদা পদক্ষেপ মানে ভাসমান যে পদক্ষেপগুলো আছে অর্থাৎ যেগুলো টেস্টের উপর ভাসমান থাকে এই ধরনের পদক্ষেপগুলো সৃষ্টি করে। সোডিয়াম প্লাস আয়ন শনাক্ত করতে আমরা পটাশিয়াম পাইরো এন্টামোনেটের একটা বিকারক ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে ব্যবহার করা হয় ন্যাসলার বিকারক। এগুলো আমি ক্লাসে নোট দেখা দিচ্ছি, ক্লাসও আছে আমার এখানে ইউটিউবে, তোমরা দেখবে যে আয়ন শনাক্তকরণের একটা ক্লাসে আছে আলাদাভাবে, সেখানে আমি এর চেয়ে আরও বেশি অর্থাৎ তোমাদের যা ছিল সবগুলো আয়নকে আমি শনাক্ত করে দিয়েছিলাম, এখানে ক্লাসগুলো তোমরা পাবে। আর অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে ক্লোরাইড, কার্বনেট এবং সালফেট। ক্লোরাইড আয়ন শনাক্ত করতে আমরা ব্যবহার করি সিলভার নাইট্রেট, অর্থাৎ সিলভার নাইট্রেটটা ক্লোরাইড আয়নের সাথে শনাক্ত করে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ সৃষ্টি করে। কার্বনেট এবং সালফেট শনাক্ত করতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, একটা বেরিয়াম কার্বনেট তৈরি হয়, বেরিয়াম সালফেট তৈরি হয়। কার্বনেট যেটা আছে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, বাট সালফেটের ক্ষেত্রে আমরা কোনো গ্যাস পাই না, অর্থাৎ সেকেন্ড যে রিয়েকশনটা আছে সেই রিয়েকশনটা হয় না। এভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের শনাক্তকরণগুলো তোমরা পড়ে ফেলবে। তাহলে এখান থেকে আমি বলছি তোমাদের কটা প্রশ্ন? 2টা। তাহলে একটু খেয়াল করে দেখো তো, যে কর্মমুখী থেকে একটা প্রশ্ন, তারপর হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন থেকে 2টা প্রশ্ন, এবং গুণগত রসায়ন থেকে 2টা প্রশ্ন। মোট কটা প্রশ্ন হয়ে গেল? 5টা প্রশ্ন হয়ে গেল। তাহলে 5টা প্রশ্ন হয়ে গেলে 3টা অধ্যায় তুমি যদি ঠিকঠাকভাবে পড়ো তুমি কিন্তু 5টা সৃজনশীল প্রশ্ন কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে। আমরা সর্বশেষ যে অধ্যায়টা আছে অর্থাৎ 3টা অধ্যায়টা মূলে পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এটা নিয়ে আমি একটু কথা বলি। তো অলরেডি আমি তোমাদের বলছি কর্মমুখী রসায়ন থেকে কীভাবে পড়বে, রাসায়নিক পরিবর্তন থেকে কীভাবে পড়বে, তারপর হচ্ছে যে গুণগত রসায়ন থেকে তোমরা কীভাবে পড়বে।
মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন তোমরা জানো। এই অধ্যায়তে কোনো গাণিতিক সমস্যা নেই, সবগুলো এখানে থিওরিটিক্যাল এবং বেসিক কেমিস্ট্রির একটা পার্ট। তারপরেও অনেকে যদি এটাকে বাদ দিতে যাও, আমি তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট তোমরা সংকরণটা পরে রাখবে। সংকরণটা পরে রাখলে সুবিধা হলো কি, অনেক সময় যদি আগের অধ্যায়ে আমি যে 5টা প্রশ্ন সেট করছি, যদি কোনো একটা প্রশ্ন তোমার ছুটেও যায়, তাহলে সংকরণ দিয়ে তুমি সেই প্রশ্নটাকে কাভার আপ করতে পারবে। আর যদি অধ্যায়টা যারা পড়তেছো, যারা অধ্যায়টা ভালো লাগে বা যারা এই অধ্যায়টা খুব ভালোভাবে শেষ করছো, তারা কী কী টপিকসগুলো পড়বে আমি একটু বলে দিই তোমাদের। মূলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন থাকতে পারে। তাহলে এখানে তোমরা প্রথম যেটা পড়বা, ডি ব্লকের মৌল সময় সাধারণ ধর্মাবলী, বিশেষ করে অবস্থান্তর মৌল যে 5টা বৈশিষ্ট্য আছে, যে পরিবর্তনশীল জারণ সংখ্যা, জটিল যৌগ, রঙিন যৌগ, তারপর হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া করে প্যারাচম্বকে। এর মধ্যে তুমি জটিল যৌগ এবং রঙিন যৌগ থেকে ভালো করে পড়বে। জটিল যৌগগুলো কীভাবে গঠিত হয়, জটিল যৌগগুলো রঙিন হয় কেন, এই রিলেটেড প্রশ্নটা ভালো করে এখান থেকে পড়বে। এরপর হচ্ছে 2 নম্বর যেটা পড়বে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম আছে 6টা। গলনাঙ্কের স্থূনাঙ্ক, পরমাণুর আকার, যোজনী বা যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, সাথে আছে অধাতব ধর্ম। এখান থেকে তোমরা এই 3টা জিনিস একটু ভালো করে পড়বে। পরমাণুর আকার যেখানে, যেমন যেটা আমি অলরেডি দিলাম, গলনাঙ্ক এবং স্থূনাঙ্ক আছে, পরমাণুর আকার আছে, যোজ্যতা আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, সাথে আছে অধাতব ধর্ম। বাট আমাদের পরীক্ষার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি থেকে প্রশ্ন থাকে, ইলেকট্রন আসক্তি থেকে প্রশ্ন থাকে, তড়িৎ ঋণাত্মকতার উপর প্রশ্ন থাকে। এই 3টা টপিক্সের উপরে প্রত্যেক বছরে বোর্ডে প্রশ্নগুলো আসে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আর একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। 3 নম্বর যে পয়েন্টটা তোমরা একটু পড়বে, বিভিন্ন অক্সাইডের প্রকৃতি। আমরা 3 ধরনের প্রকৃতি নিয়ে কথা বলছিলাম, অম্লীয় প্রকৃতি, ক্ষারীয় প্রকৃতি, আর হচ্ছে নিরপেক্ষ। সাধারণত ধাতুর অক্সাইডগুলো হচ্ছে অম্লীয়, অধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষারীয়, আর কিছু কিছু অক্সাইড আছে তারা অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে আচরণ করতে পারে, তাদেরকে বলে আমরা উভয়ধর্মী। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, এটার যে আমরা জানি এটা অ্যাসিড হিসেবে আচরণ করতে পারে, ক্ষার হিসেবে আচরণ করতে পারে। সেই অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে তখন সে আচরণ করে ক্ষারের মতো, ক্ষারের সাথে যখন বিক্রিয়া করে তখন সে আচরণ করে অ্যাসিডের মতো। এই ধরনের অক্সাইডগুলোর প্রকৃতি হচ্ছে উভয়ধর্মী প্রকৃতি। এরপর তোমরা চলে যাবে অরবিটালের সংকরায়ন, হাইব্রিডাইজেশন। সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ যেগুলো আমাদের পড়ানো হচ্ছে, সাধারণ যৌগের সংকরায়ন, তারপর অষ্টক সম্প্রসারিত যৌগের সংকরায়ন, আয়নের সংকরায়ন, জটিল যৌগের সংকরায়ন, অনেক ধরনের সংকরায়ন আছে। বিশেষ করে এসপি, sp2, sp3, এই 3টাকে খুব ভালো করে পড়তে হবে। অর্থাৎ যেটা আমরা বলছিলাম, বেরিলিয়াম ডাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, মিথেন, অ্যামোনিয়া, আর হচ্ছে পানি। এবং এর সাথে একটু কম্পেয়ার করতে আমাদেরকে পড়তে হবে PH3 ফসফিন, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, আর হচ্ছে H2S। এটা আমি একটু এখানে বলবো, বাট তোমরা সংকরণের ক্ষেত্রে বেসিক্যালি এই 5টাতে যে 3টা সংকরণ আছে, sp, sp2 এবং sp3 সাথে যে মুক্ত ইলেকট্রন প্রভাব আছে, সেটা তোমাদের একটু ডিটেলসে পড়তে হবে, যেটা সংকরণ থেকে প্রশ্ন আনসার করতে যাও। এবং সর্বশেষ এটার সাথে যে 4 মার্কের যে লিঙ্ক আপ প্রশ্নটা হয়, অণুর আকৃতি এবং বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। শুধু এখানে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব হলো, সাথে যে তড়িৎ ঋণাত্মকতার কিছু ফ্যাক্টর আছে, একই সংকরণ হওয়া সত্ত্বেও তাদের বন্ধন কোণ এবং আকৃতিগুলো কেন পরিবর্তিত হয়ে যায়। যেমন হাইড্রোজেন সালফেটের ক্ষেত্রে কেন বন্ধন কোণ আমরা 90 or 92 ডিগ্রি পাচ্ছি, একই পানির মধ্যে হওয়ার কথা ছিল 104.5, বাট এখানে এটা হচ্ছে না কেন। তারপর NH3, আচ্ছা অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া এবং ফসফিন একই ধরনের সংকরণ হওয়া সত্ত্বেও, সেম মুক্তজোড় থাকা সত্ত্বেও তাদের বন্ধন কোণ কেন চেঞ্জ হচ্ছে, এই ব্যাখ্যাগুলো এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে স্যার যে ডিটেলসগুলো দিলাম এভাবে যদি তোমরা যদি পড়তে পারো, তাহলে আশা করি কি কোন অধ্যায় থেকে পড়বে এখন এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, তুমি কোন অধ্যায়টা সবচেয়ে ভালো পারো, কোন অধ্যায় থেকে তুমি প্রশ্ন করতে চাও, এগুলো তুমি খেয়াল করবে। কিন্তু এখানে ফার্স্ট পেপারে একটা মাত্র আমাদের সমস্যা আছে, সেটা হচ্ছে ফার্স্ট পেপারে মাঝে মাঝে একটু মিক্স কোশ্চেন হয়ে যায়, এই জন্য আসলে অধ্যায়টা বাদ দেওয়া আমাদের জন্য রিস্ক হয়ে যায়। আর 3 নম্বর অধ্যায় তুমি স্কিপ করলো বা সংকরণ বা রেখে বাকিগুলো স্কিপ করলে তেমন একটা সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেপারে আর কার কী সমস্যা আছে আমাকে জানাও, কোনো টপিক যদি তোমাদের বুঝতে সমস্যা সেটা আমাকে জানাতে পারো। আর ওয়ান শট যে ক্লাসগুলো আছে অলরেডি আমি 2টা ক্লাস তোমাদের আপলোড দিয়ে দিলাম, একটা হচ্ছে পরিবেশ শাসনের MCQ এবং পরিবেশ শাসনের CQ। নেক্সট এখানে বাকি অধ্যায়গুলো সিরিয়াল